আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আইসিটি, আমাদের যে ভার্সিটি মাস্টার ক্লাস তার আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার 2 এর লেকচার 2 তে। তো আমরা চ্যাপ্টার 2 এর লেকচার 1টা আশা করি সবাই করে এসেছি। তো আজকে আমরা চ্যাপ্টার 2 এর লেকচার 2 পড়বো। ওকে, তো চলো দেখি আমাদের লেকচার 2 তে কি থাকবে। লেকচার 2 তে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। আমরা বিভিন্ন ডিভাইসের ব্যাপারে জানবো, যে হাব কি, সুইচ কি, রাউটার কি, এগুলো কি। তারপর আমরা নেটওয়ার্ক টপোলজি নিয়ে একটু পড়াশোনা করব, যে একাধিক কম্পিউটার আসলে কিভাবে কানেক্টেড থাকতে পারে। তারপর আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলবো, যে আমরা ক্লাউড কম্পিউটারিং না, আসলে ঠিক ক্লাউড কম্পিউটিং বললেই হয়। তো ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলবো, যে আমরা যদি লোকালি কোনো কাজ না করে যদি আমরা ক্লাউডে করতে চাই কাজটা, তাহলে এই কনসেপ্টটা আসলে কি, হোয়াট ইজ ক্লাউড, রাইট? ক্লাউড মানে তো মেঘ, মেঘ থেকে তো বৃষ্টি হয়। আর তারপর আমরা লাস্টলি পড়বো হচ্ছে ব্যান্ডউইথ। হ্যাঁ, তো ব্যান্ডউইথের ক্যালকুলেশন, টপোলজি এবং নেটওয়ার্ক ডিভাইস, এই তিনটা টপিক থেকে বেশ কোয়েশ্চেন আসে। ক্লাউড কম্পিউটিং থেকে একটু কম কোয়েশ্চেন আসে। এর রিজন হচ্ছে ক্লাউড কম্পিউটিং টপিকটাই ছোট। হ্যাঁ, তো এই কারণে আসলে কোয়েশ্চেন্স কম আসে বলা যায়। তো চলো আমরা দেখি ফার্স্টে নেটওয়ার্ক ডিভাইস টপিকটা থেকে আমরা কি কি জিনিস শিখতে পারি। তো নেটওয়ার্ক ডিভাইসে ঢোকার আগে আমরা যদি দেখি কোথায় কোথায় কোয়েশ্চেন আসছে, আমরা দেখতে পাচ্ছি যে অন্য সব 3 স্টার টপিকের মতো এটাতেও মানে মোটামুটি রেগুলার কোয়েশ্চেন আসে। যেখানে আইসিটিতে কোয়েশ্চেন আসে সেখানে এখান থেকে কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসে। তো ফার্স্টে আমরা নেটওয়ার্ক ডিভাইস গুলোর নাম যদি একটু এক নজরে দেখি, মোডেম, তারপর হচ্ছে এনআইসি। এনআইসি এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি রিপিটার, তারপর দেখতে পাচ্ছি হাব, সুইচ, রাউটার, ব্রিজ এবং গেটওয়ে। তো এদের কাজ কি চলো দেখি। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে মোডেম মানে হচ্ছে মডুলেটর, মডুলেটর প্লাস ডিমডুলেটর, অর্থাৎ যেই যন্ত্রটা একই সাথে মডুলেটরের কাজ করতে পারে, যেটা অর্থাৎ একই সাথে অ্যানালগকে ডিজিটালি কনভার্ট করতে পারে, এবং ডিমডুলেটরের কাজ করতে পারে, ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করতে পারে, সেই যন্ত্রটাকে আমরা বলবো মোডেম। অর্থাৎ সে মডুলেটর ডিমডুলেটর দুটার কাজই করতে পারে। তো এরকম মোডেম আসলে আগে আমরা ইউজ করতাম কম্পিউটারে, যে আমরা হয়তো গ্রামীণ ফোনের মোডেম বা টেলিটকের মোডেম ইউজ করতাম। টেলিটকের মোডেমের নাম ছিল ফ্ল্যাশ। হ্যাঁ, গ্রামীণ ফোনের মডেমের নাম মনে নেই, মেবি আলাদা কোনো নাম ছিল না, বাট এরকম মডেম আমরা ইউজ করতাম, কিউবির মডেম ইউজ করতাম। হ্যাঁ, তো এরকম আগে যখন আমরা এরকম ব্রডব্যান্ড কানেকশন ছিল না বাসায় বাসায়, বা অপটিক্যাল ফাইবার দিয়ে বা ইথারনেট কেবল দিয়ে এরকম কানেকশন ছিল না, তখন আমরা মডেম ইউজ করে আমরা কম্পিউটার বা ল্যাপটপে হচ্ছে আমরা ইন্টারনেট কানেক্ট করে কাজ করতাম। হ্যাঁ, তো এই মডেম এর ব্যবহার যদিও এখন নাই, বাট মডেম যে কনসেপ্টটা এটা আসলে সব জায়গায় ইউজ হয়। হ্যাঁ, যে মডুলেটর ডিমোলেটর একসাথে। আমরা তো গত ক্লাসে দেখেছি যে আমরা যে রিসিভার বা ট্রান্সমিটার বা রিসিভার, ট্রান্সমিটার মানে যে সেন্ড করে, সেন্ডার, আর রিসিভার মানে যেটা রিসিভ করে আর কি। হ্যাঁ, তো যেই যন্ত্রটা দিয়ে আমরা ট্রান্সমিট করি আর যেটা দিয়ে রিসিভ করি, এগুলাতে আসলে মোডেম ইউজ করা হয়। হ্যাঁ, এবার এগুলাকে একসাথে বলে ট্রান্সসিভার। ট্রান্সমিটার প্লাস রিসিভার, এদেরকে আবার একসাথে বলে ট্রান্সসিভার। তো তোমার যন্ত্রে যদি একসাথে একটা ট্রান্সসিভার থাকে, তার মানে সে ট্রান্সমিটও করতে পারবে, রিসিভও করতে পারবে, বুঝছো? তারপর আসে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কিরকম, মনে করো যে কম্পিউটারের যে মাদার বোর্ড, তোমরা হয়তো এখন অভ্যস্ত যে মোবাইলে তো এমনিতেই ওয়াইফাই, মানে মোবাইলে তো ওয়াইফাই ইউজ করা যায়, বা ল্যাপটপে তো ওয়াইফাই ইউজ করা যায়, তোমরা তো অভ্যস্ত। কম্পিউটারের মাদার বোর্ডে আমরা যখন কম্পিউটারে ল্যান কানেকশন দিই, হ্যাঁ, সাধারণত ল্যানের পোর্ট থাকে, তাই না? কিন্তু আগে এরকম ল্যানের পোর্ট থাকতো না। কম্পিউটারের মাদার বোর্ডে বাই ডিফল্ট এরকম ল্যানের পোর্ট থাকতো না। এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ল্যানের পোর্ট, হ্যাঁ, ল্যান কেবল এর একটা পোর্ট, ইথারনেট কেবলের একটা পোর্ট। তো আগে আমরা মাদারবোর্ড থাকতো না, আমরা এরকম পিসিআই এক্সপ্রেস, হ্যাঁ, পিসিআই এক্সপ্রেস বা এরকম বিভিন্ন মাদারবোর্ডের বিভিন্ন পোর্টে এরকম একটা যন্ত্র কানেক্ট করতাম। গ্রাফিক্স কার্ড যেভাবে কানেক্ট করি এখন, এরকম ভাবে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা আমরা কানেক্ট করতাম, তারপর ওটাতে নেটওয়ার্কের জিনিসপত্র আমরা ইউজ করতাম। হ্যাঁ, বাই ডিফল্ট এরকম ল্যানের পোর্ট থাকতো না, তখন এই এনআইসি কার্ড ইউজ করে কম্পিউটার করতো। ওগুলো অনেক আগের কথা, রাইট? আচ্ছা, এরপর রিপিটার। রিপিটার কি কাজ করে? দেখো, আমরা রাউটার সবাই ইউজ করি, তো রাউটারের তো একটা রেঞ্জ থাকে, তাই না? হয়তো 10 ফুট বা 20 ফুট বা 30 ফুট ফর এক্সাম্পল। তো আমি যদি একটা রিপিটার ইউজ করি, তাহলে কি হবে? রাউটারের যে রেঞ্জটা, সেই রেঞ্জটাকে সে বাড়ায় দিবে। সে রাউটারের নেটওয়ার্কটা নিবে, নিয়ে সে একটু ওটাকে অ্যাম্পলিফাই করবে, অ্যাম্পলিফাই করে সে আবার ছড়াই দিবে। তো সে নিজেও একটা রাউটারের মতো কাজ করবে। তাহলে আমাদের রাউটারের রেঞ্জটা এখান থেকে 40 ফুট পর্যন্ত পায়, এখানে একটা রিপিটার বসাই দিলে এখান থেকে আরো হয়তো 20-30 ফুট পর্যন্ত পাইলো। তো এভাবে রিপিটার আসলে আমাদের রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে মোস্টলি। রিপিটার হচ্ছে রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে। তো এটা আমি বললাম ওয়্যারলেস এর কথা, রাউটারের কথা। রিপিটার কনসেপ্টটা এটা কিন্তু আসলে ওয়্যার্ড মিডিয়ামেও হইতে পারে, বুঝছো? যেমন আমাদের কারেন্টের ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার ইউজ করি না, যে আমাদের কিছু দূরে দূরে ট্রান্সফরমার থাকে, যে কারেন্টের লাইন, কারেন্টটা যেতে যেতে
যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় কারেন্ট বা ভোল্টেজ কমে যায়, সো ওইটাকে আবার আমরা ট্রান্সফরমারে আবার ওটাকে উজ্জীবিত করি, উজ্জীবিত করে আবার কারেন্টটাকে সাপ্লাই করি, রাইট? সেরকম ট্রান্সফরমার ইউজ করা হয়, বা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করি, যে আমাদের এলাকায় একটা ট্রান্সফরমার আছে, ওখানে মেইন কারেন্টের লাইন আসছে, ওখান থেকে আমার বাসায় স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে আমার বাসায় আসছে। অ্যাকচুয়াল লাইন হয়তো 440 ভোল্টের 440, আমার বাসায় স্টেপ ডাউন হয়ে 220 ভোল্টের কানেকশন আসছে। বা এসির জন্য আমরা অনেক সময় 440 ভোল্ট এর কানেকশন ইউজ করি, হ্যাঁ। বা ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ আসলে অনেক বেশি হয়। তো যাই হোক, ওইদিকে না যাই, মেইনলি আমার কথা হচ্ছে যে মানে ইয়াতেও নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে এরকম রিপিটার ইউজ হয়। সেটা ওয়্যার্ড মিডিয়ামেও হইতে পারে, যে আমার এখান দিয়ে একটা তার ঢুকবে, আবার এখান দিয়ে একটা তার বের হবে, এখান দিয়ে একটা তার ঢুকবে, এখান দিয়ে একটা তার বের হবে, এরকম একটা রিপিটার হইতে পারে ওয়্যার্ড, বা ওয়্যারলেসও হইতে পারে। ঠিক আছে, যেমন এইখানে যে ছবিটা দেওয়া, এটা একটা এইচডিএমআই রিপিটার। এইচডিএমআই তোমরা জানো যে আমরা সাধারণত রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনের জন্য এইচডিএমআই কেবল ইউজ করি। যদি কোনো মনিটরে কানেক্ট করা লাগে বা কোনো ক্যামেরায় কানেক্ট করা লাগে, সেক্ষেত্রে আমরা এইচডিএমআই কেবল দিয়ে কানেক্ট করি। সো মানে এইচডিএমআই কেবল যদি অনেক লম্বা হয়, অনেক দূরে যায়, সেটাকে এরকম রিপিটারের মাধ্যমে মানে রিপিট করা দরকার, ওটাকে আবার অ্যাম্পলিফাই করা দরকার। কারণ সিগন্যাল কি, সিগন্যাল তো আসলে যাইতে 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 কমে যায়, বুঝছো? সিগন্যাল তো আসলে যাইতে 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 কমে যায়। ফার্স্টে যদি এরকমও থাকে, যত দূরে যাবে আস্তে আস্তে কমে যাবে। একটা রিপিটার ইউজ করলে সিগন্যালটা আবার উজ্জীবিত হবে, বুঝছো? এটা হচ্ছে আইডিয়াটা, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে হাব। হাব আর সুইচ, এই দুটো জিনিস আসলে একই রকম কাজ করে। আমরা যখন স্টার টপোলজি পড়বো, অর্থাৎ স্টার টপোলজি হচ্ছে এরকম যে আমাদের অনেকগুলো ডিভাইস একটা সেন্ট্রাল ডিভাইসে কানেক্টেড। এটা আমাদের একটা কম্পিউটার, এটা আমাদের একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এরকম 5টা কম্পিউটার মনে করো সেন্ট্রালি একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, হ্যাঁ। তাহলে যদি 1 2 কে ডেটা পাঠাতে চায়, সে এখানে পাঠায়, এখান থেকে এখানে চলে যায়। যদি 2 3 কে পাঠাতে চায়, 3 4 কে, 4 5 কে, বা 5 3 কে, তাহলে 5 এখান থেকে এখানে পাঠায়, এখান থেকে 3 এর কাছে চলে যায়, হ্যাঁ। এভাবে তো এরকম একটা সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে যেই টপোলজিটা, এই টপোলজিটাকে বলে স্টার টপোলজি। তো একটা স্টার টপোলজির মাঝখানে সুইচ অথবা হাব থাকে, সুইচ অথবা হাব থাকে। হাব এবং সুইচের পার্থক্যটা হচ্ছে যে হাব আসলে বোকাশোকা। হাব কি করে? হাব হচ্ছে আসলে সে যেই ইন্টারনেটটা পায়, সে যে আসলে ডেটাটা পায়, সে যে ইনফরমেশনটা পায়, ফর এক্সাম্পল 5 যদি একটা কিছু পাঠায়, এটা যদি একটা হাব হয়, তাহলে 5 আসলে সবাইকে সেটা পাঠাবে। ঠিক আছে, 5 কি করবে, হাব কি করবে, সবাইকে সেটা পাঠাবে, হ্যাঁ। সো হাব আসলে কোনো ডিসিশন নেয় না বা কোনো ডেটা ফিল্টারিং করে না, যে এই ডেটাটা কার জন্য উদ্দেশ্য করে বানানো হয়েছে, হ্যাঁ, পাঠানো হয়েছে, এটা আসলে হাব দেখে না। হাব কি আসলে অনেকগুলা তার একসাথে করে জাস্ট জোড়া লাগাই দেওয়া, বুঝো নাই? হাব হচ্ছে অনেকগুলা তার একসাথে না জাস্ট জোড়া লাগাই দেওয়া। সো যে কোনো একটা দিয়ে যদি ডেটা আসে, সেটা আসলে সবগুলা চলে যাবে। কিন্তু ফিল্টার বলি, সুইচ, সুইচ আসলে ফিল্টারিং করতে পারে। সো সুইচে যেটা হয় যে অনেকগুলা তার জাস্ট জোড়া লাগাই দেয় না, অনেকগুলা তারকে আইনা মাঝখানে একটা মাদার বোর্ডের সাথে কানেক্ট করা হয়। তো এই মাদার বোর্ডের মধ্যে একটা লজিক সার্কিট থাকে, ওই লজিক সার্কিটটা ডিটারমাইন করে যে 1 থেকে আসছে, 1 বলে দিবে যে ওয়ান বলে দিবে যে এটা 4কে পাঠাও। সো 1 থেকে আসছে, সেটা 4কে পাঠায়, ওটা কিন্তু আর বাকি কাউকে পাঠায় না। বা 2 থেকে আসছে, ওটা 5কে পাঠায়, ওটা কিন্তু বাকি কাউকে পাঠায় না। সো সুইচ হচ্ছে এই কারণে ইন্টেলিজেন্ট, ওকে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি রাউটার, হ্যাঁ, রাউটারের কনসেপ্টটা কি? সাধারণত রাউটার বলতে আমরা আসলে ওয়্যারলেস রাউটারের সাথে পরিচিত, তাই না? যে ওয়্যারলেস রাউটার অর্থাৎ সেটা আমাকে একটা ওয়্যারলেস কানেকশন দিবে বা একটা ওয়াইফাই কানেকশন দিবে। তো ওয়্যারলেস কানেকশন ছাড়াও, ওয়্যারলেস রাউটার ছাড়াও আসলে ওয়্যার্ড রাউটারও সম্ভব, হ্যাঁ, ওয়্যার্ড রাউটারও সম্ভব। আমরা সাধারণত যে সকল রাউটার চিনি, সেগুলো আসলে ওয়্যারলেস রাউটার, হ্যাঁ। ওয়্যার্ড রাউটারও এক্সিস্ট করে, হ্যাঁ। তো যাই হোক, রাউটারের সুবিধা হচ্ছে যে রাউটার এরকম একটা ওয়্যারলেস কানেকশন আমাকে দিবে, হ্যাঁ, আমাকে একটা ওয়াইফাই বা ওয়্যারলেস কানেকশনও আমাকে দিবে, হ্যাঁ। রাউটারের মধ্যে বাই ডিফল্ট একটা সুইচও থাকে, রাউটারের মধ্যেই একটা সুইচ বিল্ট ইন থাকে, হ্যাঁ। তোমরা দেখবা রাউটারের পিছনে এরকম অনেকগুলো ল্যান পোর্ট আছে, একটা দিয়ে আসে, চাইলে আরেকটা দিয়ে বের করে এরকম নিয়ে যাওয়া যায়। রাউটারের মধ্যেই বাই ডিফল্ট সুইচ থাকে, বুঝছো? আর ফাইনালি রাউটারের যে কথা কাজ, সেটা হচ্ছে রাউটার আসলে রাউট করে, বুঝছো? রাউটারের যে কাজ, রাউটার হচ্ছে রাউট করে, রাউট। রাউটার কি করে বলতো? রাউট করে, হ্যাঁ, রাউট করে। এর আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা যখন মানে রাউটার ইউজ করি, তোমরা দেখবা যে সবাই রাউটারে লগ ইন করে, মানে তোমরা যদি রাউটারে কখনো লগ ইন করো বা দেখে থাকো, এরকম 192.168.0.1 দিলে রাউটারে লগ ইন করা যায়। রাউটারে সাধারণত পাসওয়ার্ড বা ইউজার নেম পাসওয়ার্ড হয় অ্যাডমিন অ্যাডমিন, হ্যাঁ, বাই ডিফল্ট বা এরকম কিছু থাকে, হ্যাঁ। ঢুকে রাউটারের ভিতর রাউটার কনফিগারেশন করা যায়। তো যেটা হয় যে রাউটারের, এটা মনে করো একটা রাউটার, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা রাউটার। তো রাউটারের ভিতরের মানে এটা মনে করো ইনসাইড রাউটারের, হ্যাঁ। এটা হচ্ছে রাউটারের ইনসাইড, মানে এটা হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসার ভিতরে 3টা ডিভাইস কানেক্টেড, তোমার মোবাইল, তোমার ল্যাপটপ, তোমার কম্পিউটার, হ্যাঁ। মানে ওয়্যারলেস বা ওয়্যার্ড কোনো একভাবে কানেক্টেড, আমি সংযোগ দেখাইলাম, হ্যাঁ। আর এটা মনে করো আউটসাইড,
আউটসাইড মানে এটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো রাউটার যেটা করে দেখো, ইন্টারনেটে তোমার রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকবে। ইন্টারনেটে তোমার রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকবে, সে ফর এক্সাম্পল 103.25.5.5 আর মনে করো 209। এটা হচ্ছে তোমার রাউটারের আইপি অ্যাড্রেস। হ্যাঁ, কেউ যখন ইন্টারনেট থেকে তোমার রাউটারে অ্যাক্সেস করবে আইপি অ্যাড্রেস এটা পাবে। তুমি তোমার মোবাইল দিয়ে যদি অ্যাক্সেস করো, হ্যাঁ মোবাইল দিয়ে যদি ইন্টারনেটে যাও, তাহলেও দেখবা যে আইপি অ্যাড্রেস দেখাবে একটা, মানে বিভিন্ন ওয়েবসাইট আছে এরকম whatsmyipaddress.com বা myIPaddress.com, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। যাই হোক, গুগল সার্চ করো, দেখবা যে গেলে তোমাকে আইপি অ্যাড্রেস দেখাবে। তুমি তোমার মোবাইল দিয়েও যদি ওই ওয়েবসাইটে যাও, তোমাকে যে আইপি অ্যাড্রেস দেখাবে। তুমি তোমার ল্যাপটপ দিয়েও যদি ওই ওয়েবসাইটে যাও, একই আইপি অ্যাড্রেস দেখাবে। তুমি তোমার পিসি দিয়েও যদি ওই ওয়েবসাইটে যাও, তোমাকে একই অ্যাড্রেস দেখাবে। হ্যাঁ, বা তুমি আরেকটা মোবাইল দিয়ে যদি ওই ওয়েবসাইটে একই অ্যাড্রেস দেখাবে, কারণ তুমি একটাই রাউটারের আন্ডারে। সো ওই একটা রাউটারের একটা আইপি অ্যাড্রেস থাকে, সবার আইপি অ্যাড্রেস ওইটাই, বুঝছো? তো এটাকে বলে হচ্ছে পাবলিক আইপি, বুঝছো? এটাকে বলে পাবলিক আইপি। তোমার রাউটার একটা পাবলিক আইপি আছে, কিন্তু রাউটার নিজে তো বুঝতে হবে যে এর ভিতরে তো তিনটা আছে। সে তো বুঝতে হবে যে ভিতরে তিনটা কে কে। কারণ তোমার মোবাইলে যখন তুমি ফোনে কথা বলতেছো হোয়াটসঅ্যাপে, তোমার মোবাইল থেকে সেটা ইন্টারনেটের মাধ্যমে আরেকটা জায়গায় যাচ্ছে। আবার হোয়াটসঅ্যাপে সে মানে আরেকজনের সাথে কথা বলতেছো, তো তোমার বন্ধু আবার কিছু একটা বলতেছে, এটা ইন্টারনেটের মাধ্যমে রাউটারে আসতেছে। তো রাউটারে তখন বুঝতে হবে না যে এটা আমি তাইলে এই মোবাইলে পাঠাবো, আমি তো আর ওটা ল্যাপটপে পাঠাবো না, তাই না? এটা বুঝতে পারছো যে বাইরের জগৎ না হয় না চিনলো, কিন্তু রাউটারের নিজের তো চিনা দরকার যে ভিতরে কে আসলে কি। সেই কারণে রাউটার যেটা করে সেটা হচ্ছে রাউটার ভিতরে একটা প্রাইভেট অ্যাড্রেস দেয়, প্রাইভেট আইপি। যেমন 192.168.0. মনে করো 100, বা এটা মনে করো 0.101, আর এটাকে দিল 0.105। 192.168 পার্টটা কমন, তাই লিখলাম না। তো এগুলো হচ্ছে পাবলিক প্রাইভেট আইপি। হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে প্রাইভেট আইপি। হ্যাঁ, প্রাইভেট আইপি। তো এগুলো হচ্ছে প্রাইভেট আইপি, অর্থাৎ রাউটারের ইনসাইডে যে আইপিটা, রাউটার আউটসাইড। সো রাউটার হচ্ছে এরকম রাউট করে দেয়, হ্যাঁ তোমাকে রাউট করে দেয়। তো এই যে আমি বললাম, এই এই পুরো কনসেপ্টটাকে বলে নেট ট্রান্সলেশন। হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। হ্যাঁ, নেট, এই পুরো কনসেপ্টটাকে বলা হচ্ছে নেট। এই যে প্রাইভেট আইপি আর পাবলিক আইপির মধ্যে যে ট্রান্সলেশন, যে কোনটা হইলে কোনটা, কোনটা হইলে কোনটা, এটাকে বলে নেট। তোমরা কেউ যদি আসলে এরকম রাউটার নিয়ে গুতাগুতি করে থাকো, তোমরা হয়তো নাম শুনছো নেটের। হ্যাঁ, নেট, ওপেন নেট, এরকম জিনিসপত্রের নাম শুনছো। আচ্ছা, তো এরপর যদি আমরা যাই ব্রিজ। সো ব্রিজ আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ব্রিজ যেটা করে সে হচ্ছে দুইটা টাইপ অফ কানেকশনের মধ্যে সম্পর্ক মেনটেন করে। হ্যাঁ, ব্রিজ আর গেটওয়ের কনসেপ্টটা একটু বুঝার আছে। যে ব্রিজ যেটা করে সে হচ্ছে একই টাইপের, মানে কি বলে, মানে সে হচ্ছে দুইটা সেম প্রোটোকল। হ্যাঁ, সেম প্রোটোকল বাট ডিফারেন্ট নেটওয়ার্ক। সেম প্রোটোকল, সেম প্রোটোকল এর ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন করে। সেম প্রোটোকলের ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন বিল্ড আপ করে। একটা ব্রিজ হচ্ছে সেম প্রোটোকলের ডিফারেন্ট দুইটা নেটওয়ার্কের মধ্যে কানেকশন বিল্ড আপ করে। অর্থাৎ মনে করো যে তোমার একই প্রোটোকল বলতে আমি কি বুঝাইলাম, ফর এক্সাম্পল মনে করো যে ল্যান কানেকশন, দুইটাই ল্যান কানেকশন, বা দুইটাই মনে করো ওয়ান কানেকশন, বা দুইটাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন। হ্যাঁ, প্রোটোকল তো আসলে খুব ভালো তোমরা এখন বুঝবা না, এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল। প্রোটোকল বলতে এগুলোকে রাউটিং প্রোটোকল বলে। হ্যাঁ, রাউটারের পরে থাকে ব্রিজ, বুঝছো? মানে রাউটার মনে করো তোমার বাসায় এরকম, ব্রিজ থাকে হচ্ছে তোমার আইএসপির কাছে, তুমি ইন্টারনেট যার থেকে নাও তার কাছে এরকম ব্রিজ থাকে। ব্রিজ থেকে সে তোমার বাসায় রাউটারের কানেকশন দেয়, ওর বাসায় রাউটারের কানেকশন দেয়। আবার পুরা দেশের এরকম একটা দুইটা গেটওয়ে থাকে। মনে করো তোমার আইএসপির একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে কানেকশন চলে গেল বা ঢাকার একটা গেটওয়েতে, হ্যাঁ, বা পুরা বাংলাদেশের একটা গেটওয়েতে, বুঝছো এরকম। সো মানে সিরিয়ালটা বুঝছো, যে গেটওয়ে অনেক বড় কানেকশন মেনটেন করে, তারপর ব্রিজ, তারপর রাউটার, তারপর সুইচ হাব, আর রিপিটার, এনআইসি, এগুলো তো খুবই ছোট লেভেলের। হ্যাঁ, এটা একটা সিকোয়েন্স মেনটেন করে দেওয়া আর কি। তো ব্রিজ হচ্ছে সেম প্রোটোকল বা ডিফারেন্ট নেটওয়ার্ক। হ্যাঁ, সেম প্রোটোকল বলতে, প্রোটোকল তোমরা এখন বুঝবা না, প্রোটোকল বলতে রাউটিং প্রোটোকল বুঝায়। তোমরা জাস্ট চিন্তা করো যে সেম প্রোটোকল মানে একই রকম, মানে কাছাকাছি। যেমন দুইটা ল্যান, এটা একটা অফিসের ল্যান, এটা একটা বাসার ল্যান। তো দুইটা ল্যানের মধ্যে যদি আমি কানেকশন দিতে চাই বা অ্যাটলিস্ট কানেক্টেড রাখতে চাই, আমাকে একটা ব্রিজ ইউজ করতে হবে। সো দুই পাশে দুইটা নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্রিজ। ক্লিয়ার? ব্রিজ মানে কি? দুই পাশে দুইটা নেটওয়ার্ক। ওকে, ব্রিজ কনসেপ্টটা বুঝা যাচ্ছে, যে সে ব্রিজ করে দুইটা নেটওয়ার্কের মধ্যে, সে ব্রিজ হিসেবে কাজ করে। আর গেটওয়ে হচ্ছে ডিফারেন্ট প্রোটোকল, দুইটা ডিফারেন্ট প্রোটোকল। হ্যাঁ, ডিফারেন্ট প্রোটোকল হইলে নেটওয়ার্ক তো ডিফারেন্ট হবেই নাকি? এটা কি আর বলার অপেক্ষা রাখে? প্রোটোকলই যদি ডিফারেন্ট হয় তাহলে নেটওয়ার্ক তো ডিফারেন্ট হবেই, তাই ওটা লিখলাম না। সো গেটওয়ে হচ্ছে দুইটা ডিফারেন্ট প্রোটোকলের মধ্যে সম্পর্ক মেনটেন করে। যেমন তোমার এই যে আমি বললাম যে রাউটার যেটা করে, তো দেখো মানে এগুলো আসলে প্রাইভেট আইপি ভিতরে, রাউটারের ভিতরে। বাইরে আসলে রাউটারটা যায় আগে ব্রিজে, ব্রিজটা যায় গেটওয়েতে। ফাইনালি মনে করো বাংলাদেশের এরকম একটা দুইটা গেটওয়ে আছে বা পাঁচটা গেটওয়ে আছে বাংলাদেশে।
ঠিক আছে, মানে গেটওয়ে অনেক থাকতে পারে, নট নেসেসারিলি গেটওয়ে অনেক দামি জিনিস বা এরকম, মানে সাধারণত আর কি আমি সেন্সটা বলতেছি। তো মনে করো পুরো পৃথিবীর যে ইন্টারনেট, সেই ইন্টারনেটের সাথে বাংলাদেশের একটা গেটওয়ে কানেক্টেড। আর ভিতরে বাংলাদেশের 7টা জেলায় 7টা মনে করো, বা 8টা জেলায় 8টা মনে করো কানেকশন চলে গেছে, বুঝছো? সো আইডিয়াটা অনেকটা রাউটারের মতোই, যে রাউটারের এক মাথা ইন্টারনেটে কানেক্টেড, আরেক মাথা ভিতরে আমার একটা আহ আরেক মাথা মনে করো ভিতরে আমার একটা ইয়েতে কানেক্টেড, মোবাইলে কানেক্টেড, পিসিতে কানেক্টেড, ল্যাপটপে কানেক্টেড, ওইরকমই, বাট অনেক ডিফারেন্ট লেভেল। রাউটার তো আসলে মানে তোমার ঘরে ছোট লেভেলে, হ্যাঁ, একই নেটওয়ার্ক। কিন্তু গেটওয়ে হচ্ছে দুই পাশে দুইটা ডিফারেন্ট প্রোটোকল। এই পাশে দেশের ভিতরে চলার জন্য একরকম প্রোটোকল, হ্যাঁ, রিপ, ওএসপিএফ, এগুলোর নাম বড় হলে শিখবা। আরেক পাশে হচ্ছে ইন্টারনেটের জন্য প্রোটোকল, হ্যাঁ, বিজেপি, এগুলা। ঠিক আছে, সো মেইনলি তোমরা মাথায় রাখো যে ব্রিজ হচ্ছে দুটা ডিফারেন্ট নেটওয়ার্ক, ব্রিজ হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক, আর রাউটার হচ্ছে ডিফারেন্ট, সরি, গেটওয়ে হচ্ছে ডিফারেন্ট প্রোটোকল। ওকে, এটা বুঝলেই আশা করি হবে। হ্যাঁ, এতটুকুই তোমাদের দরকার। আমরা যদি একটু কোয়েশ্চেন দেখি কিরকম কোয়েশ্চেন আসে, যে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে। হ্যাঁ, দেখো নেটওয়ার্ক সিস্টেমে আমরা যখন অনেকগুলো ডিভাইস কানেক্টেড হয়, এটা অনেক রকম হতে পারে। একটা হতে পারে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। হ্যাঁ, সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার মানে হচ্ছে যে আমাদের একটা সার্ভার থাকবে। হ্যাঁ, আমাদের একটা সার্ভার থাকবে। সার্ভার মানে আর কিছুই না, একটা কম্পিউটার যেটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ, সার্ভার মানে একটা জাস্ট পাওয়ারফুল কম্পিউটার যেটা 24/7 অন থাকবে, যেটা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন হয়তো সবসময় অন থাকবে। হ্যাঁ, সো এমন একটা সার্ভার থাকবে, এবং সার্ভারটা অনেকগুলা ক্লায়েন্টের সাথে এরকম কানেক্টেড থাকবে। হ্যাঁ, এটা মনে করো ক্লায়েন্ট 1, এটা মনে করো ক্লায়েন্ট 2, এরকম একটা সার্ভার আসলে এরকম মাল্টিপল ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকবে। এক্সাম্পল হচ্ছে মনে করো যে আমরা জুমে কথার কথা, আমরা মনে করো জুমে ক্লাস করতেছি। তাহলে আমরা যদি জুমে ক্লাস করি, তাহলে জুমের সার্ভার আছে। হ্যাঁ, পুরো পৃথিবীতেই জুমের বিভিন্ন সার্ভার আছে। ঢাকায়ও মোস্ট প্রবাবলি জুমের সার্ভার আছে, বুঝছো, বাংলাদেশে অ্যাটলিস্ট আছে। হ্যাঁ, নাহলে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে আছে, কাছাকাছি আছে আর কি। হ্যাঁ, তো জুমের যে সার্ভারটা মনে করো ঢাকায় আছে, হ্যাঁ, ওই সার্ভারটার সাথে আসলে কি আমিও কানেক্টেড, তুমিও কানেক্টেড না? আমরা কি জুমের সার্ভার হয়ে ক্লাস করতেছি? তো একটা সার্ভার আসলে সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, এবং এই যে ক্লায়েন্ট বললাম, এরাও তো আসলে কম্পিউটার, আমার কম্পিউটার বা মোবাইল, তোমার কম্পিউটার বা মোবাইল, তাই না? এরাও তো কম্পিউটার, এবং সার্ভার নিজেও আসলে একটা কম্পিউটার। বাট পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে সার্ভার আসলে খুব পাওয়ারফুল একটা কম্পিউটার হয়, যেটা 24 ঘন্টা মানে সপ্তাহে 7 দিন সবসময় অন থাকে, একদম অল টাইম অন থাকে। যেটা আসলে অন্যান্য মানে কম্পিউটারের পক্ষে পসিবল না, পাওয়ারফুল না হইলে আর কি। হ্যাঁ, বা এতগুলা জিনিসের সাথে কানেকশন মেনটেন করতেছে, সো অবভিয়াসলি অনেক পাওয়ারফুল হতে হবে। হ্যাঁ, তো এইটাকে আমরা বলি হচ্ছে সার্ভার, বুঝছো, যে নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটার হচ্ছে সার্ভার। আরেক রকম আর্কিটেকচার হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পিয়ার টু পিয়ার কানেকশন বা পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। হ্যাঁ, পিয়ার টু পিয়ার, বা আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার ইয়ে কানেকশন, কি বলে, সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার। আর এটা হইতে পারে তোমার ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড হইতে পারে। হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড মানে কি? মানে অনেকগুলা ডিভাইসগুলা নিজেরা জাস্ট কমিউনিকেট করবে। হ্যাঁ, কোনো সেন্ট্রাল কিছু নাই, ডিভাইসগুলা নিজেরা নিজেরা কমিউনিকেট করবে, বুঝছো, ডিভাইসগুলা নিজেরা নিজেরা কমিউনিকেট করবে, কোনো সেন্ট্রাল ডিভাইস বলতে কিছু নাই। ঠিক আছে, নিজেরা নিজেরা কমিউনিকেট করবে, ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, সবাই সবার সাথে কমিউনিকেট করবে। আবার আরেকটা হতে পারে পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার মানে কি? মানে হচ্ছে জাস্ট দুইটা ডিভাইস, এটাকে আমরা বলি পি টু পি। পিয়ার টু পিয়ার, এটাকে আমরা সংক্ষেপে বলি পি টু পি। হ্যাঁ, পি টু পি। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে জাস্ট দুইটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। তো দুইটা ডিভাইস জাস্ট ওরে পাঠাবে, ওরে পাঠাবে, এটা হচ্ছে পিয়ার টু পিয়ার, জাস্ট ওয়ান, মানে দুইটা জিনিসের মধ্যে কমিউনিকেশন। হ্যাঁ, মানে এটা কোনো বড় নেটওয়ার্ক না, রাইট? তো এরকম ভাবে বিভিন্ন রকম আর্কিটেকচার আছে। তো আমরা বুঝলাম যে তাহলে প্রধান কম্পিউটার যদি বলে, প্রধান কম্পিউটার মানে এটা একটা সার্ভার, অন্য কোনোটাতে আসলে প্রধান কম্পিউটার টাইপের কোনো কিছু নাই, তাই না? আচ্ছা, নিচের কোনটি বাকি তিনটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? ম্যাক অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস। আচ্ছা, আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটের অ্যাড্রেস, বুঝছো, এটা হচ্ছে ইন্টারনেটের অ্যাড্রেস। ইন্টারনেটের অ্যাড্রেস হচ্ছে যেই ডিভাইসটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে, হ্যাঁ, তার অ্যাড্রেস। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। তো ফিজিক্যাল অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, এই তিনটা একই জিনিসকে, মানে ম্যাক অ্যাড্রেসকেই আমরা ফিজিক্যাল অ্যাড্রেস বা হার্ডওয়্যার অ্যাড্রেস বলি। এখন এই তিনটা জিনিসের মানে কি? মানে হচ্ছে আমার ডিভাইসের অ্যাড্রেস। হ্যাঁ, আমার যে ডিভাইসের যেই অ্যাড্রেসটা থাকে, যে অমুক ডিভাইস থেকে আমি অ্যাক্সেস করতেছি, এইটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। আর ইন্টারনেটে যেই অ্যাড্রেসটা দেখা যায় সেটাকে বলে আইপি অ্যাড্রেস। সো ওই যে বললাম যে একটা রাউটার হচ্ছে ভিতরে অনেকগুলো ডিভাইস কানেক্টেড, হ্যাঁ, এবং বাইরে হচ্ছে ইন্টারনেটের সাথে রাউটারটা কানেক্টেড। তো বুঝতেই পারতেছো যে আমি যদি ইন্টারনেটে, হ্যাঁ, আইপি অ্যাড্রেস দেখি, তাহলে আমি আসলে এই রাউটারের আইপি অ্যাড্রেস দেখবো, তাই না? রাউটারের আইপি অ্যাড্রেস, রাউটারের আইপি। ইন্টারনেট থেকে যে কেউ আমার আইপি খুঁজতে চাইলে সে রাউটারের আইপি অ্যাড্রেস দেখতে পাবে। কিন্তু
আমার তো একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস আছে, তাই না? আমার তো একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক তো একটা ডিভাইসের অ্যাড্রেস। এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আর এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস তো সেম হবে না, তাই না? বুঝতে পারছো তো আশা করি। বা এই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস তো সেম হবে না, রাইট? সো ম্যাক অ্যাড্রেস হচ্ছে এক একটা ডিভাইসের আলাদা। আচ্ছা, তো এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি তোমার মোবাইলটাকে তোমার বাসার নেটওয়ার্কে কানেক্ট করে রাখছো, তাইলে তুমি যে ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস পাচ্ছ, তুমি যদি তোমার মোবাইলটা নিয়ে বন্ধুর বাসায় যাও, তোমার বন্ধুর বাসায় যে বন্ধুর ইন্টারনেটে কানেক্ট করলা, বন্ধুর ওয়াইফাই কানেক্ট করলা, তাহলে তোমার ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসের মধ্যে কোনটা চেঞ্জ হবে বলো তো? সো আমাদের অ্যান্সার হচ্ছে যে আমি যদি নেটওয়ার্ক চেঞ্জ করি তাহলে আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে, কিন্তু আমার ডিভাইস তো ওইটাই, আমার মোবাইলটাই। তাহলে আমার ম্যাক অ্যাড্রেস আসলে সেমই থাকবে, হ্যাঁ, বাট আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে। ক্লিয়ার? এরপর আমরা যাই যে আমাদের কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়। আচ্ছা, রাউটার নেটওয়ার্ক ডিভাইস, স্ক্যানার তো আর নেটওয়ার্ক ডিভাইস না, গেটওয়ে নেটওয়ার্ক ডিভাইস, রিপিটারও নেটওয়ার্ক ডিভাইস। আচ্ছা, মোডেম, মোডেম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? মডেম কি সফটওয়্যার তৈরিতে ব্যবহৃত হয়? না। কম্পিউটার গেম খেলতে ব্যবহৃত হয়? না। কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়, তাই না? মডেম আসলে কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয়। ওকে, ব্যক্তি শনাক্ত করতে অফকোর্স মডেম ইউজ করা হয় না। আচ্ছা, মডেমের কাজ কি? তথ্য প্রেরণ, তথ্য সংরক্ষণ, তথ্য সংশোধন, তথ্য মুদ্রণ। সো মডেমের কাজ আসলে তথ্য প্রেরণ এবং গ্রহণ, তাই না? ট্রান্সসিভার, ট্রান্সমিটার এবং রিসিভার। ওকে। আচ্ছা, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন ডিভাইসটি সবচেয়ে বেশি সুবিধা দেয়? দেখো, হাবের চেয়ে বেশি সুবিধা দেয় আসলে সুইচ, তাই না? কারণ সুইচে ফিল্টারিং করা যায়। আবার রাউটারে আমরা সুইচও পাই, রাউটারে আমরা ওয়্যারলেস নেটওয়ার্কও পাই, আবার রাউটারে আমরা রাউটও করতে পারি। তো সবচেয়ে বেশি সুবিধা দেয় আসলে রাউটার, বুঝছো? মানে গেটওয়েতেও এত সুবিধা পাওয়া যায় না, তাই না? গেটওয়ে জাস্ট দুইটা প্রোটোকল কানেক্ট করে, বাট রাউটার অ্যাকচুয়ালি 3-4 রকমের সুবিধা দেয়। ওয়্যারলেস নেটওয়ার্ক দেয় আমাদেরকে, রাউটারের মধ্যে বিল্ট ইন সুইচ থাকে, কয়েকটা পোর্ট থাকে, আবার রাউটার হচ্ছে আমাদের রাউটিং করে দেয়, তাই না? আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস আর পাবলিক আইপি অ্যাড্রেসের মধ্যে একটা কি বলে, নেট নেট ট্রান্সলেশন করে দেয়, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করে দেয়। আচ্ছা, কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট থাকে? কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট হিসেবে থাকে? হ্যাঁ, কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ক্লায়েন্ট? দেখো, আমাদের মানে সার্ভার সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার দেখাইলাম না, ওইটা ছাড়া আর দুইটা যে দেখলাম, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার। সো ডিস্ট্রিবিউটেডেও সবাই হচ্ছে সেন্ডার, সবাই রিসিভার, সবাই সার্ভার, সবাই ক্লায়েন্ট। পিয়ার টু পিয়ারও সবাই সার্ভার, সবাই ক্লায়েন্ট। তো আমাদের এখানে ডিস্ট্রিবিউটেড নাই, বুঝছো? আমরা পিয়ার টু পিয়ার দেখাবো, হ্যাঁ, বাট অফকোর্স ক্লায়েন্ট সার্ভার না। ঠিক আছে, প্রক্সি সার্ভার হচ্ছে ডিফারেন্ট জিনিস, এটা তো একটা সার্ভার থাকে, হ্যাঁ, তাহলে এটাও না আসলে। প্রক্সি সার্ভার মানে যে তোমাদের নিজস্ব একটা সার্ভার আছে, হ্যাঁ, ওটা ওটা থেকে ডিরেক্ট আসে না, সার্ভার থেকে ডিরেক্ট আসে না, আরেকটা সার্ভার হয়ে আসে। প্রক্সি, প্রক্সি মানে কি? মানে একটার বিপরীত বদলে আরেকটা, বুঝছো? মানে আমি যদি আজকে ক্লাস না নিতে পারি, তাহলে অন্য যে টিচার এসে ক্লাস নেবে ওটাকে আমরা কি বলি? প্রক্সি টিচার, রাইট? তো এরকম আর কি, হ্যাঁ, প্রক্সি সার্ভার। আর হাইব্রিড হাইব্রিড সার্ভার কনসেপ্টটা হচ্ছে তোমার মানে অনেকগুলা সার্ভার থাকবে, যখন যেটা কাছে হবে এরকম। তো সোজা বাংলা ভাষায় যদি বলি, সবগুলোর মধ্যে সার্ভার ওয়ার্ডটা আছে, হ্যাঁ, এই কারণে এগুলো হবে না। এটা তো সার্ভার ওয়ার্ডটা আছে, বাট পিয়ার টু পিয়ার আসলে সার্ভার হয় না, পিয়ার টু পিয়ার জাস্ট পিয়ার টু পিয়ার। ঠিক আছে, তো যাই হোক, কোয়েশ্চেনে অনেক ভাবে তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে, মানে তোমার জানতে হবে আসলে কোনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? আচ্ছা, রিপিটার না, জিপিএস না, রিসিভার, রাইট? রিসিভার হচ্ছে ট্রান্সমিশন। আমরা যে পড়ছিলাম না 5টা উপাদান, সোর্স, তারপর হচ্ছে সেন্ডার, হ্যাঁ, বা ট্রান্সমিটার, তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে রিসিভার, তারপর হচ্ছে লাস্টের ডেস্টিনেশন। ওকে। আচ্ছা, নিচের কোনটি মডিউলেটর এবং ডিমডিউলেটরের কাজ করে? অফকোর্স মডেম, তাই না? মডেম, মডেম হচ্ছে একসাথে দুইটার কাজ করে। কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচ, তাই না? আমরা পড়ছি সুইচে ডেটা ফিল্টারিং সম্ভব। হ্যাঁ, রাউটারেও বিল্ট ইন সুইচ থাকে, কিন্তু রাউটারে বিল্ট ইন সুইচ নাও থাকতে পারে, বাই দ্য ওয়ে। আমরা যে রাউটার গুলো কিনি, টিপি লিঙ্ক, টেন্ডা, এগুলোতে থাকে দেখে যে থাকতেই হবে এমন কোনো কথা না। আমি তোমাকে বললাম না যে ওয়্যার্ড রাউটারও হতে পারে, ওয়্যারলেস রাউটারও হতে পারে। রাউটারের মেইন কাজ রাউটিং করা, হ্যাঁ, রাউটারের মেইন কাজ রাউটিং করা। যে তুমি তুমি মনে করো তোমার নেটওয়ার্ক থেকে তুমি যাবা হচ্ছে অমুক নেটওয়ার্কে, তুমি কানেক্ট করবা, উদ্ভাসের ওয়েবসাইটে কানেক্ট করবা, তাহলে তোমার ডেটাটা কিভাবে কিভাবে কোন রাউটার থেকে কোন রাউটার, কোন থেকে কোথায়, তো এই যে রাউট করা, রাস্তা কোনটা, এটা হচ্ছে রাউটার করে দেয়। এক রাউটার থেকে আরেক রাউটারে যায়, আরেক রাউটার থেকে আরেক রাউটার, এভাবে হচ্ছে রাউটার গুলা রাউট করে দেয় রাস্তা, বুঝছো? অনেকটা হচ্ছে রাস্তাঘাটের মতো চিন্তা করতে পারো, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, যে প্রত্যেকটা রাস্তায় একটা করে পুলিশ দাঁড়ায় আছে, হ্যাঁ, বা পুলিশ দাঁড়ায় আছে। সো একটা করে গাড়ি আসে, গাড়িটা বলে যে ভাই আমি ফার্ম গেটের দিকে যাবো। তো পুলিশ বলে আচ্ছা তুমি ওইদিকে যাও। তোর গাড়িটা আসে বলে ভাই আমি হচ্ছে বকশিবাজারের দিকে যাবো, পুলিশ বলে তুমি তাহলে ওইদিকে যাও। ঠিক আছে, বা আরেকজন আসে, এসে বলে ভাই আমি উত্তরা যাবো, তখন পুলিশ বলে তুমি ওইদিকে যাও। সো রাউটার হচ্ছে এরকম, সে আসে একটা করে ডেটা প্যাকেট আসে, প্যাকেট
মানে ইন্টারনেটের একটা করে প্যাকেট আসে, সে বলে যে তুমি তাহলে ওইদিকে চলে যাও। হ্যাঁ, একটা করে প্যাকেট আসে, তুমি বলো ওইদিকে চলে যাও, ঠিক আছে? তো এইভাবে আর কি রাউট করে, বুঝছো? আচ্ছা, সো মেইনলি রাউটারের কাজ রাউট করা। রাউটারে যে সুইচ থাকবে এমন কোনো কথা না, বাট থাকে ইউজুয়ালি, রাইট? আচ্ছা, কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? টিসিপি। হ্যাঁ, টিসিপি নেটওয়ার্ক ডিভাইস নয়, তিনটা নেটওয়ার্ক ডিভাইস। টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটাও একটা প্রোটোকল, বুঝছো? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তো তোমাদেরকে একটু বলি যে টিসিপি এবং ইউডিপি নামে দুইটা প্রোটোকল আছে। হ্যাঁ, টিসিপি এবং ইউডিপি নামে দুইটা প্রোটোকল আছে। টিসিপি আর ইউডিপির পার্থক্যটা হচ্ছে যে টিসিপি তে নেটওয়ার্কটা হচ্ছে রিলায়েবল একটা নেটওয়ার্ক দেয়। হ্যাঁ, রিলায়েবল একটা নেটওয়ার্ক দেয়। আর ইউডিপি তে একটা আনরিলায়েবল নেটওয়ার্ক দেয়, বুঝছো? আনরিলায়েবল। কিন্তু সুবিধা আছে, আবার আবার কথা আছে এখানে। রিলায়েবল মানে কি, যে সবকিছু আসবে একদম ঠিকঠাক মতো আসবে। যেমন তুমি যখন একটা ব্যাংকিং কমিউনিকেশন করবে, তোমার এরকম রিলায়েবল কানেকশন দরকার। কিন্তু টিসিপি হচ্ছে একটু স্লো, মানে অত স্লো না, বাট একটু স্লো। ইউডিপি আসলে অনেক ফাস্ট, ঠিক আছে? ইউডিপি আসলে অনেক ফাস্ট। তো এই কারণে আমরা যখন ওই রিয়েল টাইম, তুমি যখন খেলা দেখতেছো, হ্যাঁ, তো খেলা দেখার সময় মানে অনলাইনে তুমি খেলা দেখতেছো রিয়েল টাইম, তখন আসলে একটা দুইটা ফ্রেম না আসলেও সমস্যা নেই, বা খেলাটা হুট করে 1 সেকেন্ডের জন্য একটু ঘোলা হয়ে গেলে সমস্যা নেই, বাট রিয়েল টাইম হইতে হবে, কন্টিনিউয়াসলি তোমার দেখতে থাকতে হবে, তাই না? সো এটা হচ্ছে ইউডিপি। ইউডিপির ফুল ফর্ম হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। হ্যাঁ, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ওকে। আচ্ছা, এরপর আমরা যাই ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বললাম যে যদি একাধিক প্রোটোকল হয়, মাল্টিপল প্রোটোকল কানেক্ট করে গেটওয়ে, আর মাল্টিপল নেটওয়ার্ক বা ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্ট করে হচ্ছে ব্রিজ। ঠিক আছে, ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্ট করে হচ্ছে ব্রিজ। ওকে, যেমন একটা ওয়্যারলেস আর একটা ওয়্যার নেটওয়ার্ক, হ্যাঁ, এটা হয়তো কানেক্ট করতে পারবে ব্রিজ, কিন্তু প্রোটোকল যদি আলাদা হয়ে যায় সেক্ষেত্রে গেটওয়ে লাগবে। ওকে, আচ্ছা, কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই সুইচ, আমরা পড়ছি একটু আগে। এরপর হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ব্যাপ্ত এলাকা কত? এটা আমরা গত লেকচারে পড়েছি। ওয়াইম্যাক্স হচ্ছে 50 কিলোমিটার এর কাছাকাছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম আমাদের আজকের সেকেন্ড টপিকে এবং আমাদের চ্যাপ্টারের ফিফথ টপিক বা ফিফথ টাইপ, যে নেটওয়ার্ক টপোলজি। তো আমরা আগে বলছি যে নেটওয়ার্ক টপোলজি হচ্ছে 3 স্টার, তাই না? যে নেটওয়ার্ক টপোলজি থেকে অনেক কোয়েশ্চেন আসে, তোমরা দেখো নেটওয়ার্ক টপোলজি থেকে আমাদের এই যে জিএসটি তে, হ্যাঁ, আমাদের অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে প্রচুর কোয়েশ্চেন আসছে। তো আমি যদি তোমাদেরকে একটু বলি যে নেটওয়ার্ক টপোলজির কনসেপ্টটা কি, টপোলজি কি? হ্যাঁ, টপোলজি। তো টপোলজি মানে হচ্ছে একাধিক ডিভাইস বা একাধিক কম্পিউটার আসলে কিরকম সেটিং বা কিরকম কম্বিনেশনে কানেক্টেড, এটাকে আমরা বলি হচ্ছে টপোলজি। ঠিক আছে, সো টপোলজিকে আমরা বলতে পারি যে দা সেটিং multiple device are connected in a network is called the topology. Okay, টপোলজি, ওকে। আচ্ছা, তো টপোলজির কনসেপ্টটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো এখানে আমরা বাস টপোলজি দেখতেছি, এটার নাম দিয়েছি আমরা রিং টপোলজি, এটার নাম দিয়েছি আমরা ট্রি টপোলজি, মেশ টপোলজি, স্টার টপোলজি। হ্যাঁ, টোটাল 5টা টপোলজি, আর একটা হচ্ছে হাইব্রিড, মানে বিভিন্ন রকম। একটা হচ্ছে বাস টপোলজি, একটা হচ্ছে রিং টপোলজি, একটা হচ্ছে ট্রি টপোলজি, একটা হচ্ছে মেশ টপোলজি, আর একটা হচ্ছে স্টার টপোলজি। হ্যাঁ, নাকি 1 2 3, ও তিন তিন দেই নাই নাকি, তিন দেই নাই, তাহলে এটাকে 3 দিয়ে দেই। 3 4 5, এটা হচ্ছে 6 নম্বর হাইব্রিড, মানে বিভিন্ন রকম টপোলজি, যে বাসও থাকতে পারে, রিংও থাকতে পারে, স্টারও, সবকিছু মিলে যেটা, সেটা হচ্ছে হাইব্রিড, তাই না? হাইব্রিড মানে তো এটা। তো দেখো আমরা যদি ফার্স্টে বাস টপোলজিটার দিকে একটু তাকাই, দেখো এই যে বাস টপোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে একটা সেন্ট্রাল বাস থাকবে। হ্যাঁ, একটা সেন্ট্রাল বাস থাকবে। বাস মানে জাস্ট একটা তার, লং পিস অফ ওয়্যার, একটা লম্বা তার থাকবে।
ওই তারের মধ্যে আমার বিভিন্ন ডিভাইস কানেক্টেড থাকবে, যেটাকে আমরা বলি ওই তারের মধ্যে বিভিন্ন ডিভাইস ট্যাপ ইন করে থাকবে। হ্যাঁ, ট্যাপ ইন করে থাকবে, একটা তারের মধ্যে ট্যাপ ইন করে থাকবে। একটা ব্যাপারটা এরকম যে মনে করো একটা একটা তার আছে, ওই তারের মধ্যে দিয়ে কথা যাচ্ছে, তুমি এরকম তারের মধ্যে কান পেতে শুনে আসো যে হ্যাঁ আমাকে কিছু বলতেছে কিনা। আচ্ছা, যদি কিছু বলে তাহলে তুমি আবার কিছু বলবা, এরকম। ঠিক আছে, সো ডিভাইস গুলো এরকম যে একটা তার থাকে, তারের মধ্যে সবাই ট্যাপ ইন করে বসে থাকবে। হ্যাঁ, তো এটাকে হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজির সুবিধা অসুবিধা কি কি চিন্তা করো। ফার্স্ট অফ অল, যে এখানে আসলে যদি নতুন কোনো ডিভাইস কানেক্ট করতে হয় তাহলে সেটা ভেরি ইজি, তাই না? নতুন একটা ডিভাইস আসলে তাকে আমরা খুব ইজিলি কানেক্ট করে দিতে পারবো, ট্যাপ ইন করে দিবো আমার মেইন বাসের সাথে। আচ্ছা, বাস টপোলজিতে কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, বাকি ডিভাইস গুলো ঠিকই কানেক্টেড থাকতেছে। বাস টপোলজি কস্ট অনেক কম, কারণ মাত্র একটা তারের মাধ্যমে, একটা তার কোনো যন্ত্রও না, একটা তারের মাধ্যমে জাস্ট সবগুলা কানেক্ট হয়ে গেছে। সো এই কারণে বাস টপোলজির কস্ট অনেক কম। হ্যাঁ, বা আমরা বলতে পারি সবগুলোর মধ্যে সবচেয়ে কম কস্ট হচ্ছে বাস টপোলজি। ঠিক আছে। আচ্ছা, তো এই কারণে আরেকটা সমস্যা আছে বাস টপোলজি, সেটা হচ্ছে কমিউনিকেশনে। যখন ও ওকে একটা ডেটা পাঠাবে, হ্যাঁ, আবার একই সাথে মনে করো এখান থেকে এখানেও একটা ডেটা আসবে, তো দেখো মানে দুইটা ডেটাকে ক্ল্যাশ করতেছে না, কারণ বাস তো একটাই। ও যখন এদিক থেকে এখানে পাঠাবে, আবার এখান থেকে এদিকে এখানে আসবে, সো মাঝখানের তারটাতে ডেটা কমন হয়ে যাচ্ছে না। সো এই কারণে ডেটা মানে নয়েজ অনেক বেশি। হ্যাঁ, এবং একই সাথে সাইমultaneously মাল্টিপল কমিউনিকেশন সম্ভব না। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বাস টপোলজির শেষ মাথাগুলো তো এরকম ওপেন, তাই না, মানে খোলা একটা তার জাস্ট। সেই কারণে দেখা যায় বাস টপোলজির শেষ মাথাগুলোতে ডেটা যে আবার বাড়ি খেয়ে ফেরত আসে। সো শেষ মাথাগুলোতে অনেক নয়েজ অ্যাড হয় এই কারণে। হ্যাঁ, যে আমরা যে ডেটাটা পাঠাবো সেটা আবার শেষ মাথায় যে বাড়ি খেয়ে আবার ফেরত আসবে, আবার এই মাথায় বাড়ি খেয়ে এই মাথায় যাবে, আবার ওই মাথায় বাড়ি খেয়ে ফেরত আসবে, এভাবে যতক্ষণ পর্যন্ত না ডেটাটা জিরো হয়ে যাচ্ছে। তাই না? আমরা তো জানি যে অ্যাটেনুয়েশন বা এর কারণে ডেটা হচ্ছে আস্তে 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 কমে যায়, তাই না? সিগন্যাল স্ট্রেংথ কমে যায়, রিপিটার দিয়ে রিপিট করে ওটাকে আবার অ্যাম্পলিফাই করা লাগে। বাট যদি আমরা মানে অ্যাম্পলিফাই না করি, তাহলে সিগন্যাল স্ট্রেংথ আসলে আস্তে 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 কমে যায়, তাই না? কমতে 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 এক সময় সিগন্যালটা নাই হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা নাই হয়ে যাবে ততক্ষণ এই মাথায় যে বাড়ি খাবে, আবার এই মাথায় যে বাড়ি খাবে, আবার এই মাথায়, সো বারবার এটা চলতে থাকবে না। সো এই কারণে বাস টপোলজি মানে অ্যাকচুয়ালি নট গুড, অনেক চিপ হলেও এটা অ্যাকচুয়ালি নট গুড। ঠিক আছে। অনেক সময় বাস টপোলজিতে এরকম শেষ মাথায় দুইটা ডিভাইস অ্যাড করে দেয়, যারা হচ্ছে ওই একবার নেটওয়ার্কটাই মাথায় গেলে বাড়ি খাইলে সে ওটাকে ক্যাচ করে ফেলে, সে ওটা রিপিট করতে দেয় না, আবার বাড়ি খেয়ে যেদিকে আসবে এটা দেয় না, এই মাথায় গিয়ে বাড়ি খেলে সে শোষণ করে নেয়, ফেরত ফেরত আসতে দেয় না, বুঝছো? আচ্ছা, তো এরপর যদি আমরা যাই যে আমাদের বাস টপোলজির পর রিং টপোলজিতেও আমাদের কস্ট আসলে খুব বেশি না। হ্যাঁ, খুব বেশি না। যেমন আমাদের প্রত্যেকটা ডিভাইস তার পাশের দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড। হ্যাঁ, তো এখানে আসলে ডেটা সাধারণত একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে, জাস্ট, হ্যাঁ, একটা নির্দিষ্ট ডিরেকশনে চলে সাধারণত দুই দিকেই চলে না, মানে এদিকেও যাবে, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুইটাই যাবে, এটা সাধারণত হয় না। সাধারণত একটা নির্দিষ্ট দিকেই চলে, অর্থাৎ ওয়ান যদি 2 3 4 5, ওয়ান যদি 5 কে একটা ডেটা পাঠায়, তাহলে সেটা 2 হয়ে 3 হয়ে 4 হয়ে এরপর 5 এর কাছে যাবে। তো এখানে একটা সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে যে যদি কোনো ডিভাইস নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো নেটওয়ার্কটাই ক্র্যাশ করার সম্ভাবনা আছে, তাই না? পুরো নেটওয়ার্কটাই ক্র্যাশ করার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপর আরেকটা সমস্যা আছে যে নতুন কোনো ডিভাইস যদি তুমি অ্যাড করো তাহলে তোমাকে দুইটা এরকম কানেকশন দিতে হবে, তাই না? আচ্ছা, আরো সমস্যা আছে যে এখানে তুমি চাইলে মানে তোমার ডেটাটা কিন্তু সেফ থাকতেছে না। এক যদি 5 কে কিছু একটা পাঠায়, 2 3 4 সবাই কিন্তু দেখে ফেলতেছে 5 কে কি পাঠাইছে, বুঝতে পারছো? সো বুঝতে পারতেছো যে ডেটা মানে অন্যের হাত হয়ে যাওয়া মানে কি, ওটা সেফ থাকতেছে না, ওটা প্রাইভেট থাকতেছে না। বাস টপোলজিতে এই সমস্যাটা আছে যে সবাই তো ওই একটা বাসে কানেক্টেড, তাহলে কেউ যদি কিছু বলে, ও যদি ওকে কিছু বলে, তাহলে কিন্তু অন্য সবাইও চাইলে শুনতে পারবে, বুঝতে পারছো? মানে এখানেও প্রাইভেসি নাই আসলে। স্টার টপোলজিতে প্রাইভেসি আছে যদি আমরা এই সেন্টারে আসলে সুইচ ইউজ করি। সেন্টারে যদি আমরা হাব ইউজ করি তাহলে তো কোনো প্রাইভেসি নেই, আমরা পড়ছি যে হাব ইউজ করলে হাব হচ্ছে সবারটা সবাইকে জানায় যায়। কিন্তু আমরা যদি হাব ইউজ না করে যদি সুইচ ইউজ করি তাহলে কি হবে, যে সুইচ যে আসলে যাকে ডাটা পাঠাবে সেখানেই শুধুমাত্র যাবে, অন্য কোনো তারের মধ্যে দিয়ে আসলে যেতে পারবে না, হচ্ছে স্টার টপোলজি। তো স্টার টপোলজিতেও কস্ট অত বেশি না, কিন্তু একটা সুইচ কিনতে হয়, একটা এক্সট্রা ডিভাইস আছে। তো স্টার টপোলজিতে নতুন কোনো ডিভাইস অ্যাড করা অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি। হ্যাঁ, জাস্ট কানেক্ট করে দিবা, বা কোনো ডিভাইস নষ্ট হইলেও কোনো সমস্যা নেই। কিন্তু স্টার টপোলজিতে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে একটা আহ ইয়ে আছে কি, মানে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে, একটা সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে। অর্থাৎ যদি আমাদের এই সুইচটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, যদি আমাদের সুইচটা নষ্ট হয়ে যায় তাহলে আসলে আমাদের পুরা
নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে, পুরো নেটওয়ার্কটা আসলে ভেঙে পড়বে। ঠিক আছে, এটা একটা সমস্যা যে রিং টপোলজিতে যদি একটা ডিভাইস নষ্ট হয় তাও আসলে কয়েকটা কানেক্টেড থাকবে, বাসেও একটা নষ্ট হলে পুরো নেটওয়ার্ক কানেক্টেড থাকবে। স্টার টপোলজিতে কোনো ডিভাইস নষ্ট হলে সমস্যা নেই, কিন্তু মাঝখানের সুইচটাই নষ্ট হইলে মানে বিশাল সমস্যা, পুরো নেটওয়ার্কই ভেঙে পড়ছে। ঠিক আছে, তো এরপর আমরা সেটা হলে ট্রি টপোলজি। ট্রি টপোলজি হচ্ছে অনেকটা স্টার টপোলজির মতো বলতে পারো। ট্রি টপোলজিতে এগুলা ডিভাইসও হইতে পারে, প্রত্যেকটা প্রত্যেকটা নোড যে দেখতে পাচ্ছ এগুলা ডিভাইসও হইতে পারে, আবার এগুলা জাস্ট সুইচ হাবও হইতে পারে, বুঝছো? এক একটা সুইচ হাবও হইতে পারে, এক একটা তোমার কম্পিউটারও হইতে পারে, প্রত্যেকটা নোডের কথাই বলতেছে, যে কোনো নোডই। হ্যাঁ, তো দেখো ট্রি টপোলজিতে আইডিয়াটা হচ্ছে যে সবার সাথে সবার কানেকশন দরকার নেই। ঠিক আছে, ট্রি টপোলজির আইডিয়াটা হচ্ছে যে সবার সাথে সবার কানেকশন দরকার নেই। মনে করো যে তোমার একটা কোম্পানির মধ্যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, একটা হচ্ছে টেকনোলজি ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, একটা হচ্ছে অমুক ডিপার্টমেন্ট, একটা হচ্ছে তমুক ডিপার্টমেন্ট, হ্যাঁ, একটা ডিজাইন ডিপার্টমেন্ট। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে সবার সাথে সবার কি কমিউনিকেশনের দরকার আছে বলতো? ফাইন্যান্স ডিপার্টমেন্টের 5 জনের সাথে তোমার আইটি টিমের যে 10 জন, তাদের সবার সাথে সবার কমিউনিকেশনের দরকার আছে? দরকার নাই তো। তো আমরা যেটা করি এই কারণে যে আমাদের একটা ডিপার্টমেন্টে যতগুলো এরকম কম্পিউটার আছে তাদের সাথে আমরা ডিপার্টমেন্ট হেডকে কানেক্ট করে দিব। আমার ডিপার্টমেন্টের যে হেড, এই ডিপার্টমেন্টের যে হেড, আবার এটা মনে করো আরেকটা ডিপার্টমেন্ট, তার সবার সাথে ডিপার্টমেন্ট হেডের কানেকশন থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এই দুইটা ডিপার্টমেন্ট হেডের সাথে কানেকশন থাকবে হচ্ছে সিইও, আমার কোম্পানির যে সিইও সেন্ট্রাল, তার সাথে দুইজনের কানেকশন থাকবে। দেখো তাহলে সিইও যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাউকে কোনো কিছু বলে, তাহলে সেটা কি, সেটা আমার ওই ডিপার্টমেন্ট হেড হয়ে এরপর যাবে। হ্যাঁ, বা এই ডিপার্টমেন্টের নিজেরা যদি কেউ কারোর সাথে কমিউনিকেট করে, তাহলে ডিপার্টমেন্ট হেড ওটা জানতে পারবে যে নিজেরা কি কমিউনিকেট করতেছে। কেউ যদি কমিউনিকেট করে নিজেরা জানতে পারবে, কিন্তু সিইও কি জানবে? একটা ডিপার্টমেন্ট নিজেরা কথা বলে সেটা কি সিইও জানবে? না, সেটা সিইও জানবে না, জানার দরকারও নেই। কিন্তু একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টের কথা বলবে, সেটাও সিইও জানবে। ঠিক আছে, সো এটা খুব মজার ট্রি টপোলজিটা। হ্যাঁ, যে আমরা একটা হায়ারার্কিক্যাল ট্রি মেইনটেইন করি যে কার সাথে কার কমিউনিকেশন হবে। আর ফাইনালি আরেকটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে মেশ টপোলজি। মেশ হচ্ছে কোনো ভেজাল নেই, সবার সাথে সবার কানেকশন। ঠিক আছে, কোনো ভেজাল নেই, সবার সাথে সবার কানেকশন। সো মেশ টপোলজিতে আমি যদি বলি এন সংখ্যক ডিভাইস থাকে, তাহলে কয়টা তার লাগবে বলতো? কয়টা তার লাগবে? কয়টা তার লাগবে? অ্যান্সার হচ্ছে NC2। হ্যাঁ, NC2 সংখ্যক তার লাগবে। হ্যাঁ, অর্থাৎ n × n-1 ডিভাইডেড বাই 2 এত সংখ্যক তার লাগবে, বুঝছো? সো এটা হচ্ছে আমাদের মেশ টপোলজি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেশ টপোলজি। আচ্ছা, ফাইনালি আমরা যদি বিভিন্ন রকম টপোলজির বিভিন্ন ভালো দিক খারাপ দিক মিলে একটা টপোলজি বানাই, সেটা হবে হাইব্রিড টপোলজি। হ্যাঁ, হাইব্রিড টপোলজি। আচ্ছা, তো একটা কথা বলে রাখি, মেশ টপোলজিতে নতুন ডিভাইস অ্যাড করা অনেক ডিফিকাল্ট, সবার সাথে কানেকশন দিতে হবে। মেশ টপোলজি হচ্ছে সবচেয়ে কস্টলি, কারণ এতে প্রচুর তার লাগে। হ্যাঁ, মেশ টপোলজিতে কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই। ট্রি টপোলজিতেও আমাদের একটা সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে, তাই না? ট্রি টপোলজিতেও আমাদের একটা সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিওর আছে, ট্রি টপোলজিতেও। সো এটা একটা সমস্যা, যদি আমাদের এই রুট সিওর ডিভাইসে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা, বাট ভিতরে নষ্ট হলে আর সমস্যা নেই। ঠিক আছে, ট্রি টপোলজিতে নতুন ডিভাইস অ্যাড করা অত কঠিন কিছু না, বাট কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে সমস্যা আছে। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আমরা চলে যাবো ক্লাউড কম্পিউটিং এ। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং এ। তো একটু দেখো ক্লাউড কম্পিউটিং এর এই ছবিটাতে আমরা কি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি যে আমাদের একটা মেঘ আছে, মেঘের সাথে একটা স্মার্টফোন, সার্ভার, মোবাইল, ডাটাবেস, ট্যাবলেট, নেটওয়ার্ক, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি কানেক্টেড। এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে যে আমাদের কোনো একটা ডিভাইস তোমার কাছে থাকতে পারে, তাই না? যেমন তোমার মোবাইল তোমার কাছে আছে, তোমার ল্যাপটপ তোমার কাছে আছে। তো চিন্তা করো এমন একটা কাজ বা এমন একটা সিনারিও যেখানে তোমার ল্যাপটপটা দিয়ে ওই কাজটা করা যাচ্ছে না। ফর এক্সাম্পল, কাজটা অনেক হেভি, খুব হেভি একটা রেন্ডারিং এর কাজ তোমার করা লাগবে, বা খুব বড় একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোড তুমি রান করবা। সো এ কারণে তুমি দেখতে পাচ্ছ যে তোমার কম্পিউটার আসলে এই লোডটা নিতে পারবে না। ঠিক আছে, বা অনেক অনেক সময় ধরে রান করবা। মনে করো তুমি একটা ওয়েবসাইট হোস্ট করবা, তো একটা ওয়েবসাইট যে চালাবা, তুমি কি চাইলে তোমার কম্পিউটারে একটা ওয়েবসাইট রান করতে পারবা, হোস্ট করতে পারবা? পারবা না, কারণ তোমার কম্পিউটার তো 24 ঘন্টা তুমি অন রাখতে পারবা না, বা তোমার কম্পিউটারের এত ক্যাপাবিলিটিও নাই। ঠিক আছে, তো আমরা যেটা করি, আমরা হচ্ছে অন্য কোনো কম্পিউটারকে দিয়ে কিছু কাজ করাই নেই। অন্য কোনো কম্পিউটার, হ্যাঁ, এই অন্য কোনোটা কি একটু পরে বলতেছি, বাট চিন্তা করো তোমার কম্পিউটার যে কাজটা করতে পারবে না, আরো পাওয়ারফুল একটা কম্পিউটার তুমি ভাড়া নাও, ভাড়া নিয়ে তাকে দিয়ে কাজটা করায় আনো। ঠিক আছে, বা যে কম্পিউটারটা তুমি কম্পিউটার 24 ঘন্টা চালু রাখতে পারতেছ না, তাহলে আরেকটা কম্পিউটার ভাড়া নাও যেটা 24 ঘন্টা চলবে, ওইটাতে তুমি তোমার ওয়েবসাইট হোস্ট করো। তো এই যে আমরা বলতেছি অন্য কোনো কম্পিউটার দিয়ে কাজটা করাবো, এই অন্য কোনো কম্পিউটার গুলাকে আমরা বলতেছি ক্লাউড কম্পিউটার, অর্থাৎ ক্লাউডে থাকা কোনো কম্পিউটার। ক্লাউডে থাকা কোনো কম্পিউটার মানে এই না যে তারা মেঘের মধ্যে ভাসতেছে,
পুরো পৃথিবীর উপর, তারা হচ্ছে বেসিক্যালি বড় বড় ডেটা সেন্টার বা গুগল, অ্যামাজন, হ্যাঁ, তাদের অনেক পাওয়ারফুল অনেক কম্পিউটার আছে বা অনেক পাওয়ারফুল এরকম ডেটা সেন্টার আছে, হ্যাঁ। তো সেগুলা তারা মানুষকে ইয়ে দেয়, কি বলে, মানে লিজ দেয় বা ভাড়া দেয় বা রেন্ট দেয়, যে তুমি ঘন্টায় এত টাকার বিনিময়ে আমার এত প্রসেস, এত মানে এতগুলা সিপিইউর, এত র্যামের, প্রসেসরের, হ্যাঁ, এই কম্পিউটারটা তুমি ইউজ করতে পারো। সেগুলোকে আমরা বলি ক্লাউড কম্পিউটার। হ্যাঁ, ক্লাউড বলার রিজন এটাই যে ইন্টারনেটের মাধ্যমে তাদেরকে অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, সো এভাবে যদি চিন্তা করো যে তুমি তোমার লোকাল মেশিন হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার লোকাল মেশিন, তুমি তোমার লোকাল মেশিন, ইন্টারনেটের মাধ্যমে তুমি ক্লাউডে থাকা একটা কম্পিউটার অ্যাক্সেস করলা। ক্লাউডে থাকা মানে এই না যে ওটা মেঘের মধ্যে আছে, ক্লাউডে থাকা মানে এই যে ওটা আসলে তোমার কাছে নেই, তুমি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করছো, হ্যাঁ, ইন্টারনেটে থাকা একটা কম্পিউটার। ওকে, সো ক্লাউডে আমরা অনেকগুলা কাজ করতে পারি। আমরা অনেক সময় বলি যে ক্লাউডে আমরা নিতে পারি যে PaaS। ভাইয়া মাত্র যে কথাটা বললাম এটা হচ্ছে PaaS, মানে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস মানে হচ্ছে যে তুমি ওই প্ল্যাটফর্মটা ভাড়া নিলা, মানে ওই কম্পিউটারটাই ভাড়া নিলা, ঠিক আছে। আরেকটা হইতে পারে যে তোমার ইনফ্রাস্ট্রাকচার, IaaS, ঠিক আছে। এটা হইতে পারে কি যে তোমার ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তুমি হয়তো একটা কম্পিউটার, একটা এই যন্ত্র, একটা সেই যন্ত্র, এরকম একটা বড় ইনফ্রাস্ট্রাকচার ভাড়া নিলা। এর মধ্যে হতে পারে যে সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যার এজ এ সার্ভিস, SaaS, যে তুমি জাস্ট একটা সফটওয়্যার ভাড়া নিলা, ঠিক আছে। একটা সফটওয়্যারকে তুমি, যেমন আমরা অনেক সময় এই মনে করো যে গুগল ডক ইউজ করি না বা গুগলের স্প্রেডশিট ইউজ করি না, এগুলো কিন্তু সফটওয়্যার এজ এ সার্ভিস। তুমি কিন্তু গুগল ডক, গুগল স্প্রেডশিট, এগুলো তোমার কম্পিউটারে রান করতেছো না, এগুলো রান করতেছো গুগলের সার্ভারে। হ্যাঁ, সো গুগল ওই সফটওয়্যারটা এজ এ সার্ভিস তোমাকে প্রোভাইড করতেছে, যদিও ফ্রি। এরকম অনেক সফটওয়্যার তো আসলে ফ্রি না, তাই না? এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের পিসিতে রান করাই যায় না, অনেক মানে হাই কনফিগারেশন। সো এই সফটওয়্যার গুলো আসলে ক্লাউডে রান হবে, আমি জাস্ট আমার পিসি থেকে কন্ট্রোল করব, ঠিক আছে, আমার পিসি থেকে ইনপুট দিব, আউটপুট দিব। তো এগুলো সফটওয়্যার এজ এ সার্ভিস। সেরকম 3 রকম সার্ভিস আমরা মোটামুটি ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি যে আমাদের এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসে। দেখো, কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার হয়? অ্যান্সার হচ্ছে মেশ টপোলজি, তাই না? মেশ টপোলজিতে আমাদের NC2 সংখ্যক কেবল দরকার হয়, অনেক বেশি কেবল দরকার হয়। হ্যাঁ, বাস টপোলজিতে সবচেয়ে কম, একটা কেবল দরকার হয়। আচ্ছা, RJ45 কানেক্টর ব্যবহার করে 30টি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগ স্থাপন করা হলো। RJ45 হচ্ছে একটা কানেক্টর, যেটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল গুলাকে কানেক্ট করে। হ্যাঁ, তো নেটওয়ার্কটিকে কোন টপোলজির ব্যবহার হতে পারে? যেহেতু বলছে সুইচের সাথে কানেক্ট করবে, তার মানে সুইচের সাথে কানেক্ট করলে স্টার টপোলজি, তাই না? 30টা কম্পিউটার, মাঝখানে একটা সুইচ। ওকে, তারপর দেখো, অফিসে কি ধরনের নেটওয়ার্ক টপোলজি ব্যবহৃত হয়? অফিসে সাধারণত ট্রি টপোলজি ব্যবহার করা হয়। হ্যাঁ, ট্রি টপোলজি, যে সবার সাথে সবার কমিউনিকেশনের দরকার নেই, এক একটা ডিপার্টমেন্টের মধ্যে নিজস্ব কমিউনিকেশন, আবার সেই ডিপার্টমেন্টের সাথে বাইরের ডিপার্টমেন্ট এরকম ট্রি এর মাধ্যমে কানেক্টেড। হ্যাঁ, মানে হায়ারার্কি মেনটেন করা হয় কমিউনিকেশনের। আচ্ছা, কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়? হ্যাঁ, ল্যান তো আসলে নেটওয়ার্ক টপোলজি না, তাই না? ল্যান আসলে জাস্ট হচ্ছে মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, রাইট? এরিয়া নেটওয়ার্ক আর কি, টপোলজি না। স্টার টপোলজিতে কোনটি ব্যবহৃত হয়? স্টার টপোলজিতে আমরা সেন্ট্রাল হাব ইউজ করব, অথবা সেন্ট্রাল একটা সুইচ ইউজ করবো। সো সেন্ট্রাল হাব, হ্যাঁ, শুধু রিপিটার দিয়ে তো কাজ হবে না। শুধু রিপিটার দিয়ে কাজ হবে? শুধু রিপিটার দিয়ে কাজ হবে না। হ্যাঁ, মডেম দিয়ে কাজ হবে? হবে না। স্টার সার্ভার বলতে কিছু নাই, ঠিক আছে, এই দুনিয়াতে। আচ্ছা, এরপর দেখি আমাদের সেকেন্ড লাস্ট, ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, সেকেন্ড লাস্ট টপিক ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং নিয়ে আমরা কথা বললাম অলরেডি। তো আমরা যাই যে ক্লাউড কম্পিউটিং থেকে কি কোয়েশ্চেন আসে। এরপর আমাদের আরেকটা টপিক থাকবে, ব্যান্ডউইথ, বাই দ্য ওয়ে। তো ক্লাউড কম্পিউটিং এ দেখো, ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কেন? আচ্ছা, গুড কোয়েশ্চেন। ক্লাউড কম্পিউটিং এর যে সুবিধা সেটা হচ্ছে যে তোমার লোকাল মেশিনের উপর প্রেসার অনেক কমে যাচ্ছে। তোমার লোকাল মেশিনের উপর প্রেসার অনেক কমে যাচ্ছে, যে তোমার যদি বাসায় কারেন্ট চলে যায় তাহলে কিন্তু তোমার মেশিনটা অফ হয়ে যাবে। মানে মেশিন বলতে আমি কম্পিউটারের কথা বলতেছি, তোমার পিসি, তোমার ল্যাপটপ, হোয়াটএভার। প্রেসার কমে যাচ্ছে মানে তুমি একটু টাকার বিনিময়ে তুমি একটু শান্তি খুঁজে নিলে আর কি, রাইট? বা অনেক সময় এরকম হয় না যে আমরা স্টোরেজ দরকার, হ্যাঁ, আমার কম্পিউটারে তো এত স্টোরেজ নেই, 1 টেরাবাইট 2 টেরাবাইট, বা কম্পিউটারের স্টোরেজ যদি সেভ রাখি এটা তো মানে নষ্ট হয়ে যেতে পারে আমার কম্পিউটারে, নষ্ট হয়ে যেতে পারে, রাইট? আমার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে। আমি কি করবো? আমি গুগল ড্রাইভে স্টোর করে রাখবো। গুগল ড্রাইভে 1 টেরাবাইট প্রতি মাসে এত টাকা, ঠিক আছে। টাকা অবশ্যই দিতে হবে, তাই না? পে করতে হবে, ফ্রি তো আর অত অত কিছু দেয় না। সো বা আমি অ্যামাজনে সেভ রাখবো, হ্যাঁ, বা আমি ফায়ার বেজে, ফায়ার স্টোরে সেভ রাখবো, হোয়াট এভার, বা আমি ড্রপ বক্সে সেভ রাখবো। হ্যাঁ, যেটাই বলো, যে মানে ক্লাউড কম্পিউটিং এর সুবিধাটাই হচ্ছে ইজ, শান্তি, আরাম, হ্যাঁ, আর কিছু না। তো লোকাল মেশিনের উপর মানে প্যারা কমে যায়। যেমন এমনও আছে যে বাংলাদেশে তো আসলে ইন্টারনেট অত ভালো না, হ্যাঁ, বাট ইন্টারনেট গেমিং বলতে একটা জিনিস আছে, মানে অনলাইন গেমিং না, ইন্টারনেট গেমিং মানে হচ্ছে যে ক্লাউড গেমিং আর কি বেসিক্যালি।
যে গেমটা হচ্ছে ক্লাউডে চলবে, খুব ভালো কনফিগারেশনের একটা কম্পিউটারে চলবে, সো গেম অনেক ফাস্ট, অনেক সুন্দর। আর গেমটা তুমি কন্ট্রোল করবা তোমার মেশিন থেকে। মানে তোমার মনে হবে তুমি তোমার মেশিনেই মানে গেম খেলতেছো, বাট অ্যাকচুয়ালি তোমার মেশিনটা মনে করো ভাঙ্গাচোরা একটা মেশিন, ঠিক আছে, অত ভালো না, ঠিক আছে, মানে তো তোমার মেশিনে তো ওই গেমটা চলবে না অত ভালো। কিন্তু তুমি ক্লাউডে চলবে গেমটা, তুমি তোমার মেশিন থেকে খালি কন্ট্রোল করবা, তোমার মনিটরটা যদি ভালো হয় তাহলে তুমি খুব ঝকঝকে দেখবা, ঠিক আছে, খুব ফাস্ট চলতেছে, সো এটার বলে ক্লাউড গেমিং। হ্যাঁ, তো এরকম অনেক কিছুই আছে। হ্যাঁ, ক্লাউডের পুরো কনসেপ্ট হচ্ছে ইজ, শান্তি, মানুষ শান্তি চায়, ঠিক আছে। তো দেখো এখানে বলছে যে ক্লাউডে কি নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন? অ্যাকচুয়ালি না, নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন না, তুমি তো হার্ডওয়্যারে ভাড়া নিবা, তাই না? আচ্ছা, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, হ্যাঁ, তুমি যদি এরকম সেট করে দাও অটোমেটিক সে সফটওয়্যার আপডেট নিয়ে নিবে, এবং সার্বক্ষণিক ব্যবহার করা যায়, 24/7 ওটা অন থাকবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আমাদের কারেক্ট আনসার হচ্ছে 2 and 3। ওকে, আমাদের কারেক্ট আনসার হচ্ছে 2 and 3। আচ্ছা, তারপর যদি আমরা দেখি ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। আমরা বললাম যে ক্লাউড কম্পিউটারকে আমরা 3 ভাগে ভাগ করব: প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এছাড়াও অনেক রকম ভাগে আসলে ভাগ করা সম্ভব। তোমরা হয়তো বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার দেখতে পারো, যে ফর এক্সাম্পল ডেটাবেজ অ্যাজ এ সার্ভিস, আমি একটা অনলাইন ডেটাবেজ ইউজ করতেছি, হ্যাঁ, বা এই যে গেমিং অ্যাজ এ সার্ভিস, হ্যাঁ, এটাও তো হতে পারে গেমিং অ্যাজ এ সার্ভিস। তো এরকম অনেক ভাগে আসলে ভাগ করা যায়। হ্যাঁ, তো এছাড়াও আমরা হচ্ছে আরেকটা জিনিসের উপর ভিত্তি করে ক্লাউডকে 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে পাবলিক ক্লাউড, হ্যাঁ, একটা হচ্ছে পাবলিক ক্লাউড, আর একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। হ্যাঁ, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। সো পাবলিক ক্লাউড আর প্রাইভেট ক্লাউড এর ব্যাপারটা কি, যে পাবলিক ক্লাউড হচ্ছে যেখানে সবাই অ্যাক্সেস করতেছে, আর প্রাইভেট ক্লাউড মানে তোমার নিজস্ব ক্লাউড। হ্যাঁ, সো এটার উপর ভিত্তি করে আবার আমাদের অ্যান্সার তাহলে দুইটা হইতে পারে, যে হ্যাঁ ক্লাউড কম্পিউটার পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে। হ্যাঁ, সো আই উড সাজেস্ট যে তাহলে তোমরা আসলে এটাই দাগাও, হ্যাঁ, দুইটাই দাগাও, তিনটা দাগানোর দরকার নেই। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন দেখছিলাম আমার এই মুহূর্তে মনে পড়লো হঠাৎ, সেটা হচ্ছে এরকম যে তোমাদের এনসিটিভির বইয়েই আছে যে পাবলিক ক্লাউডে বা প্রাইভেট ক্লাউডে, হ্যাঁ, প্রাইভেট ক্লাউডে প্রাইভেট ক্লাউড কি সিকিউর কিনা, কোয়েশ্চেন হচ্ছে এরকম যে প্রাইভেট ক্লাউড কি সিকিউর কিনা, প্রাইভেট ক্লাউড কি সিকিউর কিনা, বলো তো প্রাইভেট ক্লাউড কি সিকিউর? প্রাইভেট ক্লাউড তো তোমার একার, ওখানে তো অন্য কেউ শেয়ার করতেছে না, তাই না? তাহলে কি এটা সিকিউর? অ্যান্সার হচ্ছে না, এটাও সিকিউর না, কারণ ক্লাউড মানেই তো এটা আরেকজনের কম্পিউটার, তাই না? তুমি আরেকজনের মানে গুগলের ফর এক্সাম্পল বা অ্যামাজনের, তার একটা জিনিস তুমি ভাড়া নিছো, হ্যাঁ, সো তুমি যাই ওখানে স্টোর করবা সবই আসলে চাইলে অ্যামাজন দেখতে পারে, চাইলে গুগল দেখতে পারে, হ্যাঁ, মানে তারা কিছু করবে না বিকজ আইনগত জটিলতা আছে, কিন্তু চাইলে কিন্তু দেখতে পারে। সো ফর এক্সাম্পল তুমি একটা মাল্টি মাল্টি ডলার মাল্টি মানে বিলিয়ন ডলার কোম্পানি চালাও, তোমার বিলিয়ন ডলার কোম্পানির কয়েকটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড তুমি যদি অ্যামাজনের সার্ভারে রাখো, তাহলে মানে এটা তো বুদ্ধিমানের কাজ হবে না, রাইট? অ্যামাজন চাইলেই তোমার কোম্পানির ক্ষতি করতে পারে, মানে করবে না অফকোর্স, বাট আই এম সেইং সিকিউর তো না, তাই না? আচ্ছা, সো ক্লাউড ইজ নেভার সিকিউর, এটা মনে রাখবা। হ্যাঁ, ক্লাউড ইজ নেভার সিকিউর। সো ক্লাউডে আমরা অনেক শান্তি পাই, কিন্তু আবার মানে ইয়াও আছে, হ্যাঁ, যে ইজ নেভার সিকিউর। ওকে, গুগল ড্রাইভ কি ধরনের স্টোরেজ? গুগল ড্রাইভ হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ, তাই না? ক্লাউড ক্লাউড স্টোরেজ, নেটওয়ার্ক স্টোরেজ বললেও ভুল হয় না, বাট ক্লাউড স্টোরেজ যেহেতু ক্লাউড ওয়ার্ডটা এখানে আছে। আচ্ছা, কোনটি ক্লাউড স্টোরেজ নয়? হ্যাঁ, হার্ড ড্রাইভ, তোমার কম্পিউটারের যে হার্ড ড্রাইভ আছে সেটা আসলে ক্লাউড স্টোরেজ না। ওয়ান ড্রাইভ ক্লাউড স্টোরেজ, এটা হচ্ছে মাইক্রোসফটের, গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজ। আচ্ছা, তো আমরা চলে আসলাম আমাদের লাস্ট টপিকে, হ্যাঁ, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বেশ মজার টপিক। আচ্ছা, তো টপিকটার ইম্পর্টেন্স অনেক বেশি, ব্যান্ডউইথ থেকে অনেক ব্যান্ডউইথ ক্যালকুলেশন আসে, একদম রিসেন্ট কোয়েশ্চেনও আসছে। তো চলো দেখি ব্যান্ডউইথ মানে কি। হ্যাঁ, এখানে খুব বড় একটা ক্যালকুলেশন দেওয়া, আমি সাজেস্ট করবো তোমরা ভিডিওটা একটু পজ করে ক্যালকুলেশন গুলো একটু দেখো নিজেরা। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের ক্যালকুলেশন গুলো যদি দেখা হয়, হ্যাঁ, একটু খেয়াল করো যে আমাদের এখানে আহ কি কি বলছে দেখো, একদম প্রথম থেকে আমরা আসি, যে 1 বাইট মানে হচ্ছে 8 বিট। 1 বাইট মানে হচ্ছে 8 বিট, অথবা একটা ক্যারেক্টার, মানে আমরা এটা চ্যাপ্টার 5-এ পড়ছি, একটা ক্যারেক্টার মানে 1 বাইট। তো 1 বাইট মানে হচ্ছে 8 বিট, রাইট? 1 বাইট মানে হচ্ছে 8 বিট। আচ্ছা, কিন্তু 1 কিলোবাইট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বা 1024 বাইট, এটা আমরা গত লেকচারে পড়ছি, তাই না? যে কিলোবাইট বললে আমরা বলবো 2 টু দি পাওয়ার 10 বাইট, বা 1 মেগাবাইট বললে আমরা বলবো 2 টু দি পাওয়ার 10 কিলোবাইট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 20 বাইট, নাকি? আবার যদি বলে 1 গিগাবাইট তাহলে আমরা বলবো 2 টু দি পাওয়ার 30 বাইট, হ্যাঁ, বা 2 টু দি পাওয়ার 10 মেগাবাইট। তো আলটিমেটলি ওইটাই 2 টু দি পাওয়ার 10 মেগাবাইট, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, তাহলে যোগ হলে কত? 10 10 10 30 আর কি। হ্যাঁ, তো একইভাবে টেরাবাইট বললে কিভাবে, হ্যাঁ, গিগাবাইট। তারপর দেখো যে এটা হচ্ছে বাইট, তো বাইট যখন আমরা বলবো তখন আমরা ক্যাপিটাল বি ইউজ করব, ক্যাপিটাল বি।
আর বিট যখন আমরা বলবো তখন আমরা স্মল বি ইউজ করব। স্মল বি, যেমন দেখো এখানে আমাদেরকে বলছে 1 kbps, এটা কিন্তু স্মল বি, মানে কিলো বাইট পার সেকেন্ড না, এটা কিন্তু কিলো বিট পার সেকেন্ড। যখন আমি বিট পার সেকেন্ডের হিসাবে যাব তখন আমি 1000 হিসাব করব, কিন্তু যখন আমি বাইটের হিসাবে থাকবো তখন আমি হিসাব করব। ঠিক আছে, সো আইডিয়াটা হচ্ছে যে আমি যদি বলি তোমাকে, হ্যাঁ, যে আইডিয়াটা হচ্ছে যে আমাদের আইডিয়াটা হচ্ছে মানে বিট আর বাইটের হিসাব না, সরি বাই দা ওয়ে, মানে বিট আর বাইটের হিসাব না, মানে যখন আমি স্টোরেজ হিসেবে চিন্তা করব, স্টোরেজ, যখন আমি স্টোরেজ হিসেবে চিন্তা করব, স্টোরেজ হিসেবে ট্রিট করব, তখন আমি আসলে ওই 2 টু দি পাওয়ারের হিসাবে যাব, হ্যাঁ, 2 টু দি পাওয়ার সামথিং। কিন্তু যখন আমি স্পিড চিন্তা করব, স্পিড, তখন ওটাকে আমরা 2 টু দি পাওয়ারের না নিয়ে তখন আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার হিসাব করবো, যে হ্যাঁ 10 টু দি পাওয়ার সামথিং। তো দেখো আমরা যখন স্টোরেজ হিসেবে হিসাব করছি, আমাদের 1 কিলোবাইটকে আমরা বলছি 2 টু দি পাওয়ার 10 বা 1024 বাইট। কিন্তু যদি আমি স্পিড চিন্তা করি তাহলে দেখো যে 1 kbps হচ্ছে 1000 bps, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3, এটা হবে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 1024 bps নয় কিন্তু। সো স্পিডের ক্ষেত্রে আমরা ইউজ করবো 10 টু দি পাওয়ার, আর স্টোরেজের ক্ষেত্রে আমরা যখন মানে পার সেকেন্ড লেখা থাকবে না তখন আমরা ইউজ করবো 2 টু দি পাওয়ার। ওকে, আর কিলোবিট পার সেকেন্ড মানে কি, কিলো বাইট পার সেকেন্ড মানে কি, 8 কিলোবিট পার সেকেন্ড, কারণ 1 বাইটে 8 বিট, সো 1 কিলোবাইটে 8 কিলোবিট, রাইট? বুঝতে পারছো? সো মনে রাখবা যে স্পিডে আমরা 10 টু দি পাওয়ার আর হচ্ছে স্টোরেজে আমরা 2 টু দি পাওয়ার ইউজ করবো। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি দেখি যে ব্যান্ডউইডথে আমরা পড়ছিলাম যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। হ্যাঁ, ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে স্লো, 45 থেকে 300 bps। আই কান্ট ইভেন ইমাজিন এত স্লো। উদাহরণ ছিল টেলিগ্রাফ টেক্সট মেসেজ, অনেক আগের কথা। হ্যাঁ, টেলিগ্রাফ ডিড ড্যাশ, তোমরা জানো টেলিগ্রাফ মোর্স কোডে চলে, যে ডিড ড্যাশ ডিড ড্যাশ। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ছিল এগুলা। আর ভয়েস ব্যান্ড হচ্ছে এরপর আসে মোবাইলে যখন মানুষ কথা বলে, ল্যান্ড টেলিফোন, প্রিন্টার, কার্ড রিডার, এগুলাতে ইউজ করা হয়। এটা হচ্ছে 1200 সামথিং থেকে 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত, বা 9.6 কিলোবিট পার সেকেন্ড পর্যন্ত। এরপর হচ্ছে ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড হচ্ছে 1 mbps বা তার চেয়ে বেশি। এই ওয়াইম্যাক্স, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ কমিউনিকেশন বা আমরা এখন যেগুলো ইউজ করি, এগুলো সবই হচ্ছে ব্রডব্যান্ডে চলে। হ্যাঁ, এগুলো সব ব্রডব্যান্ডে চলে। তো দেখো ডেটা স্থানান্তরের হার কোনটি? হ্যাঁ, আমরা জানি ডেটা স্থানান্তরের হার হচ্ছে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ হচ্ছে ডেটা স্থানান্তরের হার। হ্যাঁ, ব্যান্ডউইথ। আচ্ছা, ব্রডব্যান্ডে ডেটা ট্রান্সমিশন হার কোনটি? ব্রডব্যান্ডে ডেটা ট্রান্সমিশন হার কোনটি? ব্রডব্যান্ডে ডেটা ট্রান্সমিশন হচ্ছে 1 mbps বা তার চেয়ে বেশি, এটা হচ্ছে ব্রডব্যান্ড। আচ্ছা, তারপর দেখো ব্লুটুথ এর ব্যান্ডউইথ কত? ব্লুটুথের ব্যান্ডউইথ আসলে খুবই কম, এখানে যেহেতু সবচেয়ে কম 1 mbps আছে, এটাই হবে অ্যান্সার। ব্লুটুথের ব্যান্ডউইথ এরকমই আর কি, হ্যাঁ, 1 mbps বা তার চেয়েও কম, kbps এর ঘরে। আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের হার, নট ডেটা প্রবাহের মাধ্যম, নট ডেটা প্রবাহের দিক, হার। আচ্ছা, কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহনের সক্ষমতাকে কি বলে? কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহনের সক্ষমতাকে বলে ব্যান্ডউইথ। ঠিক আছে, ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ মানে হচ্ছে বিট পার সেকেন্ড, নট মিনিট, সাইকেল না, এগুলা না। হ্যাঁ, বিট পার সেকেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লক্ষ বিট গেল। হ্যাঁ, এটা 1 লক্ষ, 5টা শূন্য তো 1 লক্ষ বিট গেলে ডেটা ট্রান্সফারের ব্যান্ডউইথ কত? তাইলে আমরা বলতে পারি 1 লক্ষ ডিভাইডেড বাই 10 বিট পার সেকেন্ড, তাই না? বিট পার সেকেন্ড, তাহলে কত হবে আমাদের? 10,000 বিট পার সেকেন্ড নাকি? বা আমরা বলতে পারি যে আমাদের 10 kbps নাকি? আমাদের কি আছে? 10 kbps আছে না? এই যে 10,000 আছে, 10,000 bps, তাহলে 10,000 bps হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে উইথ দ্যাট আমাদের এই লেকচারটা এখানে শেষ, আমাদের চ্যাপ্টার 2 ও শেষ। সো আশা করি তোমরা চ্যাপ্টার 2 এর প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝতে পারছো, প্রত্যেকটা টপিক বুঝতে পারছো এবং অ্যান্সার গুলো রিয়েলাইজ করতে পারছো। তো ইনশাল্লাহ তোমাদের একটা ভালো প্রিপারেশন হচ্ছে, সামনে আশা করি ভালো কিছু অপেক্ষা করতেছে। সো আনটিল তোমাদের নেক্সট ক্লাসে যখন দেখা হয় তার আগ পর্যন্ত তোমরা অবশ্যই অবশ্যই সবাই নিজেদের যত্ন নিবা, ভালো করে পড়ালেখা করবে এবং ফ্যামিলির যত্ন নেবা, আব্বু আম্মুর যত্ন নেবা। হ্যাঁ, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। আজকের লেকচার এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।